ঢং ঢং করে কলিং বেল বেজে উঠল। কুঞ্চিত ভ্রু দুটো দরজার দিকে ফেলে উঠে দাঁড়ালো সে। এই অবেলায় অসময়ে কে এসেছে জানা নেই, কিন্তু কারোর তো আসার কথা না। এই বিল্ডিংয়ে তেমন কেউ আসেও না। দরজা খুলে বাইরে আবিষ্কার করলো একজন লোক দাঁড়িয়ে আছে। বেশ পোশাতে বোঝা যাচ্ছে সে একজন ডেলিভারি ম্যান। হাতে পার্সেল করা প্যাকেট, মাথায় লাল ক্যাপ পরে সে একটা পার্সেল বাড়িয়ে বলল, হ্যালো ম্যাম, আপনি নিশ্চয়ই শেহজানা আলম? আপনার জন্য একটা পার্সেল এসেছে। প্লিজ ওটিপি জানিয়ে পার্সেলটি রিসিভ করবেন। আকাশ থেকে পড়বার মতো অবস্থা হলো। চোখ দুটো ক্ষণিকের জন্য বিস্ময়বিদ্ধ হলো। কিসের পার্সেল? কে পাঠালো? ওর নামে তো কোনো পার্সেল আসার কথা নয়। শ্রেষ্ঠা বা দলের বাকিরা কোশমিনকালেও এমনটা ঘটাবে না। তারা এটা ভালো করেই জানে শাওলিন এরকম চমক একেবারেই পছন্দ করে না। তবে তবে এটা কার কাজ? শাওলিন ভ্রু দুটো কুঁচকে রেখেই পার্সেলটার দিকে চোখ বুলিয়ে প্রশ্ন করে উঠল, আমার জানা মতে আমি তো কোনো অর্ডার প্লেস করিনি। আপনি কোনো ভুল করেছেন না তো? একটু চেক করে দেখুন, ভুল ঠিকানায় পার্সেলটা হয়তো ডেলিভারি করেছেন হয়তো। লোকটা এবার একটু ভরকে তাকালো। নিজের হাতে থাকা পার্সেলটা কি একটা দেখে নিয়ে পুনরায় পেশাদার কণ্ঠে বলল, না ম্যাম, এটা তো আপনারই। এখানে স্পষ্ট করে লেখা আছে শেহজানা আলম, ব্লক ডি। বুকটা ধক করে উঠল এবার শাওলিনের। এভাবে সুস্পষ্ট সঠিক ঠিকানা কে ব্যবহার করেছে? কার কাছে পৌঁছলো ওর ঠিকানা? বন্ধুরা করেছে? কিন্তু ওরা তো জানে না আজকের বিশেষ দিনটা। আজ পর্যন্ত এমন আজগুবি ঘটনা কখনো তো ঘটেনি। তবে অজ্ঞাত কাজটি কে করলো? শুষ্ক নরম ঠোঁট দুটো সামান্য টিপে পার্সেলটা রিসিভ করলো শাওলিন। দরজাটা যখন বন্ধ করে দিচ্ছে, তখন অদূর রান্নাঘর থেকে বেরিয়ে এলেন গভর্নর মানুষ জোহরা খালেক। বয়স ৪৫। বাচ্চা পালন থেকে শুরু করে সব ধরনের কাজে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তিনি। অভিনব ওনার দক্ষতা। পরনে শালীন ভঙ্গিতে শাড়ি, শাড়িটির রং অনুজ্জ্বল সাদা। শাড়িটির পাড় বেশ প্রশস্ত মোটা, রংটা গাঢ় ধূসর রাঙা। মাথায় চমৎকার করে খোপা বাঁধেন তিনি। মুখে বয়সের ছাপ একটু একটু করে আঁচড়ে পড়েছে। তবে চোখ দুটো আজও ভীষণ বুদ্ধিদীপ্ত। সদা প্রস্তুত ভঙ্গিতে চতুর্পাশটা যেন ছেকে দেখতে পারেন। শাওলিনের হাতে কালো মোড়কে আসা পার্সেলটি দেখে তিনি ঠান্ডা গলায় প্রশ্ন করেন, কে পাঠিয়েছে মা, এত সকাল সকাল? প্রশ্নটি শুনে চকিতে পিছু ফিরল শাওলিন। দেখতে পেল ভীষণ নিঃশব্দে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছেন আন্টি, যাকে ও জন্মের সময় থেকে ওর কাছে কাছে দেখে এসেছে। মানুষটিকে ওর ভীষণ ভয়। ভয়টা এজন্য নয় যে জোহরা খালিক ভীষণ কঠোর একজন নারী। ভয়টা বরং এজন্য যে ওনার চোখ থেকে একটা পিঁপড়া পর্যন্ত আড়াল পেতে পারে না। তিনি এতটাই সজাগ ও দূরদর্শী। দু হাতে ধরা পার্সেলটি নিয়ে জোহরার কাছে বাড়িয়ে ধরল শাওলিন। যেভাবে এতগুলো বছর ও নিজের জীবনটা অন্যের কাছে বাড়িয়ে দিয়েছে, সেভাবেই পার্সেলটা তুলে ধরল গভর্নর মহিলাটির কাছে। নামে গভর্নর হলেও কাজে একজন মমতাময়ী মায়ের মতো পার্সেলটা ওর হাতে ফিরিয়ে দিলেন। এতে দেখার কিছু নেই মা, বোঝাই যাচ্ছে তোমার জন্য কোনো বই এসেছে। প্যাকেটের র্যাপিংটা সেভাবেই মুড়িয়ে দেওয়া। কে পাঠিয়েছে বললে না তো? তোমার ভার্সিটির বন্ধু দল? বলতে পারছি না, হতেও পারে। প্রেরকের নাম ঠিকানা লেখা নেই। এটা খুলে দেখলে বুঝতে পারবো। আমাকে 1 কাপ চা করে দেবেন আন্টি? নাস্তা একটু পরে করি। চায়ের কথায় যতটা না খুশি হয়েছিলেন, নাস্তা না করার ফন্দিটা বুঝতে পেরে ততটাই বেজার হলেন জোহরা। মুখ সরাসরি গম্ভীর করে দৃঢ় গলায় বললেন, চা তোমাকে বানিয়ে দিচ্ছি, কিন্তু সেটা নাস্তার পর। খালি পেটে চা কফি খাওয়া সম্পূর্ণ বারণ। আমার সঙ্গে চালাকি খাটবে না শাওলিন। নাস্তা না খেয়ে ক্যাম্পাসে তোমাকে যেতে দেব না। শেষ কথাটা সামান্য হাসির ছটায় বলে গেলেন জোহরা। কেন জানি এই একটি মেয়ের কাছে উনি সদর্প গম্ভীর ভাবটা দেখাতে পারেন না, কখনোই পারেন না। এই মেয়ের চোখের দিকে তাকালে উনি মস্ত দুটো মায়ের জগৎ দেখতে পান, যেখানে ডুবে আছে দুটো কালো চোখ, দুটো কালো ঢল, দুটো গহন পুঞ্জিকার সম্মোহনী জগৎ। যে জগতে কিছু কালো অধ্যায় নিষিদ্ধ সিন্ধুকে তালাবন্দি করে রাখা আছে। জোহরার প্রস্থানের পর 4 কোণা আয়তাকার পার্সেলটি নিয়ে সোজা ঘরে ঢুকে দৌড় দিল শাওলিন। সকাল 7টায় রৌদ্র বিকিরণ বেশ পূর্ণমাত্রায় চলছে। রুমের আনাচে কানাচে সোনালি রৌদ্রুর মন ভোলানো আলো ছড়িয়েছে। ফ্যানটা ছেড়ে নিজের পরিপাটির টান টান বিছানায় উঠে বসল শাওলিন। ধারালো কাটার দিকে কালো মোড়কে ঢাকা পার্সেলটা পুরোপুরি র্যাপার মুক্ত করে ফেলল। প্রচণ্ড আশ্চর্য হয়ে দেখল ঢাউস সাইজের একটা চমৎকার বই। গল্পগুচ্ছ, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। এই চমৎকার সুন্দর বইটি কে পাঠালো? কে এতটা যত্নের সহিত কালো মোড়কে মুড়ে পাঠিয়ে দিল? ও তো বইপ্রেমী নয়, নয় কোনো গল্প পড়ুয়া। বইয়ের প্রতি তীব্র প্রকট আকর্ষণটা শূন্য ওর। তবে কে পাঠালো, কেন পাঠালো? ভারী বইটা 2 হাতে ধরে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল। ওর অন্যমনস্ক মন ভাবনার জগৎ জুড়ে
পঙ্খিরাজের পাখে মেলেছে। সে ভেবে চলেছে কে পাঠালো, কেন পাঠালো, প্রশ্ন দুটো। এ সময় ঘরের দৌড়ে ঠক ঠক মৃদু করাঘাত শুনে চোখ তুলল শাওলিন। দরজায় দাঁড়ানো জোহরা খালেক নম্র সুরে ডাকলেন, এসো খাবে। তোমার জন্য ঘন দুধ দিয়ে লাচ্ছা সেমাই বানিয়েছি। বেশি করে কাজু বাদাম কিশমিশ দুধের সরও দিয়েছি। খেজুরের গুড় দিয়ে চা হয়েছে, কিন্তু সব জুড়িয়ে যাবে, এসো। খাবারের নাম শুনে যতটা না খুশি হয়েছিল, তার চেয়ে বেশি আনন্দিত হচ্ছে শেষের দুটো বাক্য শুনে। খেজুরের গুড় দিয়ে চা, কী আনন্দ, কী সুখময় কথা। বইটা সেভাবেই রেখে চটজলদি খাবার টেবিলে আসন গ্রহণ করলো শাওলিন। খাওয়াটা শুরু করতেই পাশে চেয়ার টেনে বসে জোহরা একটা পরোটা তুলে বললেন, আজ যে তোমার জন্য বিশেষ দিন, এটা কি কেউ জানে? তুমি কি তোমার বন্ধুদের জানিয়েছ আজ তোমার 19তম জন্মদিন? সেমাইয়ে চামচ ডুবিয়ে ডানে বায়ে মাথাটা নাড়ল শাওলিন। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওরা জানে না আন্টি, ওরা শুধু এটা জানে আমি ইতোমধ্যে 19 বসন্ত পার করে চলেছি। আজই যে আমার 19 বর্ষের প্রথম দিন, এটা কেউ জানে না, আমি কাউকে জানাইনি। তোমার এটা জানানো উচিত শাওলিন। আজ তোমার মনি এখানে থাকলে রীতিমতো ঝড় তুলে দিতেন। তুমি তো তাকে চিনো, সে তোমার 18তম জন্মদিনে কী আয়োজনটাই না করেছিল। আমার ওসব মানুষ ডাকানো আয়োজন ভালো লাগে না। জন্মদিন একটা সাধারণ দিন, মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার একটা সুস্পষ্ট লক্ষণ। এমন দিনে খুশি থাকাটা যতটা না দরকার, তার চেয়ে বেশি এটা ভাবা দরকার আমার পৃথিবীর আয়ু কমে এসেছে। আমি যে কোনো সময় মারা যেতে। সরল বাক্যটা সবে উচ্চারণ করছিল শাওলিন, কিন্তু ও খেয়াল করেনি জন্মদিনেই যে মৃত্যুর কথাটা বলতে বসেছে। জোহরা খালেক এমন উচ্চকণ্ঠে একটা ধমক দিলেন যে তড়িৎ বেগে কথাটা থামিয়ে ফেলেন শাওলিন। জোহরা খালেক চোখ আগুন করে বললেন, খবরদার যদি এমন কথা দ্বিতীয়বার বলতে শুনি। কি অলক্ষণে কথাবার্তা বলছো? আজকের দিনে এমন ভয়ঙ্কর কথা বলে? রেবেকা এখানে থাকলে কি অবস্থাটা করতো? খবরদার এমন কথা আর মুখেও তুলবে না। খাও গো জলদি, নাস্তা শেষ করো। আমি শ্রেষ্ঠার জন্য কিছু সেমাই বক্সে ভরে দিচ্ছি, এটা ওকে ক্যাম্পাসে গিয়েই দিয়ে দিও। রাগানুর মুখ থেকে চটজলদি স্বাভাবিকত্বে ফিরে আসা, এটা যেন জোহরা খালেকের নিজস্ব গুণ। তিনি এই মাথা গরম করে কথা বলছেন তো পর মুহূর্তে একেবারে গলে যাওয়া মোমের মতো নম্রতা বোঝাচ্ছেন। তিনি যেন সাক্ষাৎ দ্বৈত ভূমিকা। ফোঁস করে হতদম শ্বাস ছেড়ে নাস্তাটা শেষ করে উঠল। নতুন টোট ব্যাগটার ভেতর পলিথিনে মোড়ানো সেমাই ভর্তি বক্সটা ঢুকিয়ে চুপচাপ বাইরে বেরোলো শাওলিন। আজ ক্যাম্পাসের টানা ক্লাস, বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা। চট্টগ্রাম বন্দরে দায়িত্ব পালন করছেন শামসুল হায়দার। কোনো এক কূটনীতিক কার্যক্রমের জন্য সরকারের তরফ থেকে বন্দর দর্শনে এসেছেন তিনি। বেশ কিছু সন্দেহজনক লক্ষণ টের পাচ্ছেন খোলা চোখে। বুঝতে পারছেন কিছু একটা ঘোট পাকিয়ে আছে, কিন্তু সেটা যে কী এবং কিভাবে, এ নিয়ে কোনো সদুত্তর পাচ্ছেন না উচ্চমহলের এই নেতা। মুখ গম্ভীর করে হাত দুটো কোমরের কাছে পেচমোড়া করে বেঁধে হাঁটছেন তিনি। পরনে সাদা পোশাক, সাদা ধবধবে পাঞ্জাবির উপর মুজিব কোট। চোখে কালো ফ্রেমের চশমা এঁটে ঘুরধার চাহনিতে সব কিছু দেখতে দেখতে শুধালেন, বন্দরের অবস্থা এমন হয়ে আছে কেন? সমস্যাটা কোন দিকে জাহাঙ্গীর? ছায়ার মতো পাশে পাশে চলা জাহাঙ্গীর কিছুক্ষণ নীরব রইল। আশেপাশে চোখ বুলিয়ে সাবধানে হায়দার সাহেবের কানের কাছে কথাটা পড়ল। ওস্তাদ, কিছু একটা ঘটার জন্য অপেক্ষায় আছে। কালো একটা ট্রলার কোথেকেই জানি বন্দরে ঢুকেছে। কেউ কোনো তথ্য দিতে পারতেছে না। বন্দরের এখানে যারা ছিল তারা বলল যে ট্রলার ভর্তি করা নওজোয়ান ঢুকেছে। প্রত্যেকের পোশাক আশাক ময়লা, জেলে পাড়ার লোকদের মতো আষ্টে গন্ধ নিয়ে মাছ কারবার সহ ঘাটে ঢুকেছে। কিন্তু সমস্যা হলো যে চেহারা একটারও এই দেশি না, ভিনদেশি। হায়দার সাহেব স্তব্ধভাবে নির্বাক রইলেন। তিনি সাথে সাথে প্রত্যুত্তরে গেলেন না। কিছুক্ষণ আপন মনে ভাবনা সেরে নিজের সরকারি গাড়িতে উঠে বসলেন। জাহাঙ্গীর সামনের দিকে ড্রাইভারের পাশের সিটটাতে বসে কথা শুরু করলো। ওস্তাদ, আমি যদি ভুল না হই, বন্দরে কোনো ঝামেলা পাকানো চলতেছে। এদিকে দেশের পরিস্থিতিও সুবিধার না। উচ্চমহলে মতান্তর চলতেছে, যৌথ বাহিনীর ভেতর কোন্দল। কে কখন ছুরি মেরে বসে এটা বলা পুরোপুরি অসম্ভব। আপনি যদি অনুমতি দেন তো একটা কথা বলি। শামসুল হায়দার দ্বিরুক্তি পোষণ না করে বললেন, বলো। জাহাঙ্গীর আরও একটু সংযত হয়ে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা উৎকর্ণ সুরে বলল, ওস্তাদ, আপনি দেশ ছেড়ে চলে যান। এই দেশে থাকাটা এখন আর সুবিধার না। আপনার মেয়ে রোজা কিন্তু নজরে পড়ে গেছে, ওরা কিন্তু ছাড়বে না। খাগড়াছড়ি পর্যন্ত যদি ধাওয়া ধরতে পারে তাহলে সামনে ভালোই খারাপই আছে ওস্তাদ। ও এখনও জানে না আপনি যে কেন ওরে খাগড়াছড়িতে যাওয়ার অনুমতি দিয়েছিলেন।
এখন যদি ওইখানে ওর পিছু পিছু ঝামেলা পৌঁছায় তাহলে তো আর দেশে থাকাটা ঠিক হবে না। ভিসাটা রেডি করে সব কিছু বন্দোবস্ত দেন। সারা মুখে থমথমে গাম্ভীর্য ভর করেছে হায়দার সাহেবের। তিনি পাল্টা উত্তরে কথা পেশ করলেন না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবতে লাগলেন তিনি। এটা ঠিক, তিনি তার মেয়েকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর সর্বোচ্চ চেষ্টাটাই করেছিলেন, কিন্তু ওনার একগুঁয়ে জেদি মেয়ে ওনার কোনো কথাই শোনেনি। দেশের স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে সেখানে টিকে গেল। সেখানে শেষ পর্যন্ত ভর্তি হলো রোজা। যে বন্ধু দলটার সঙ্গে ওনার মেয়ে মিশে চলাফেরা এবং বাকি কার্যক্রম করে থাকে, সেই দলটাকে ভালো মতো নিরীক্ষণ করেছেন তিনি। প্রত্যেকের মেধার পারদে তঙ্গস্পর্শী। সারা দেশের লক্ষাধিক শিক্ষার্থীদের মাঝে স্রেফ 2000 শিক্ষার্থী অমন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায়। সেখানে নিশ্চয়ই সৌভাগ্যবানদের নাম উল্লেখ্য। তবে তিনি বিচলিত ছিলেন সেলিমের ব্যাপারটা নিয়ে। সেলিম উনারই আত্মীয়বর্গের একজনের পুত্রধন। ছেলেটা সুদর্শন, বেশ মেধাবী, চলনবেলনে সব কিছুই মানানসই, কিন্তু চারিত্রিক দিকটা বোধহয় অটুট নিটল জুৎস হয় না। আর এদিকটাতে এসে মন কলঙ্ক করেছে ওনার মেয়ে রোজা। যদিও এখন কিছুটা সূত্রে গিয়েছে রোজা হায়দার, কিন্তু তবু সেলিমের সম্মোহনী ব্যক্তিত্বে কমেনি এক ছটাক। ছেলেটা বোধ হয় ওই মেয়েটাকে পছন্দ করে। কী যেন নাম তার? হ্যাঁ, শাওলিন নামটা শুনেছেন তিনি, কিন্তু এখনও মেয়েটাকে চোখে দেখেননি। হঠাৎ জানালার বাইরে থেকে চোখ সরিয়ে জাহাঙ্গীরের দিকে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্নটা করলেন তিনি। আমি এখনও একটা ব্যাপার বুঝতে পারলাম না জাহাঙ্গীর। এখনও আমার কাছে বিষয়টি পরিষ্কার হচ্ছে না। ওরা যে খাগড়াছড়িতে বাকি দিনগুলো কাটালো, হামলার পরে সব কিছু ঠিকঠাক রইল, এটা কিভাবে সম্ভব হলো? সেখানে তো কোনো সমস্যাই হলো না। কী এমন ঘটেছিল যে একটা আঁচড় পর্যন্ত ওদের গায়ে পড়ল না? আমি তো ওদের সার্বিক নিরাপত্তার জন্য আর্মির কাছে তদবির করিনি। তাহলে ওরকম একটা সাংঘাতিক বিপদ কি করে পিছিয়ে গেছে? জাহাঙ্গীর সামনের সিট থেকে মাথা ঘুরিয়ে পিছে তাকালো। মনিবের ডান হাত বা হাত হিসেবে নিজের ভূমিকাটা স্থির করল। নিম্ন অধরে জিভ বুলিয়ে দীপ্ত কণ্ঠে বলল, এখানে ঘটনা আছে ওস্তাদ, বিশাল বড় ঘটনা। ওরা যে এলাকায় ফাঁসছিল না ওস্তাদ, ওই সাদা গাড়িটা যেখানে থেকে পিছু নিছিল, ওই এলাকাটা কোনো হোমরা চোমরা ব্যক্তি সামলায় না। যিনি ওই এলাকাটা সামলান তককে তককে তদারকি করেন। তিনি বন বিভাগের ইতিহাস সবচেয়ে কট্টর লোক। এই প্রথম কোনো ব্যক্তি আসলেন যিনি কিনা ওই পদে আসীন হলেন। এর আগে কেউ ওই পদে অল্প বয়সে বসতে পারেন নাই। এটা যেমন বিরল ঘটনা, তেমনি তাজ্জবের ঘটনা ওস্তাদ। সেখানে বসতে হলে বয়সটা কমপক্ষে 50 তো হওয়াই লাগে, সঙ্গে কারি কারি লাখ টাকার ঘুষ কারবারি। সেখানে উনি খাগড়াছড়ির বিভাগীয় পর্যায়ের ব্যক্তি, চরম একটা চতুর লোক। সেনাবাহিনী পর্যন্ত ওনার সঙ্গে খাস সম্পর্ক রেখে চলেন। এমন আজগুবি তথ্য শুনে চকিতে মুখটা সোজা করলেন হায়দার। ভরকে যাওয়া দৃষ্টিতে কপাল কোঁচকালেন তিনি। জাহাঙ্গীরের দিকে পূর্ণ দৃষ্টি মেলে আশ্চর্য গলায় শুধু বললেন, তাহলে রোজার জন্য যেখানে গাড়ি পাঠালাম ওটা কি কোনোভাবে সেই লোকেরই বাড়ি? অসম্ভব উত্তেজনার বুকটা ঢিপ ঢিপ করে কাঁপছে জাহাঙ্গীরের। কিছু কথা সঙ্গে সঙ্গে বলল না সে। গুছিয়ে কথা বলার ক্ষেত্রে তার কিছুটা সময় লাগে, কিন্তু যে তথ্যগুলো সে নীরবে জোগাড় করেছে তার কোনোটাই মিথ্যে নয়। বুক ভর্তি করে দম টেনে শামসুল হায়দারের দিকে তাকালো সে। এক অদ্ভুত দৃষ্টিতে চাপা উদ্বেগের সুরে বলতে লাগলো, আপনি চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রাম দুটাকে এক ভাবছেন ওস্তাদ। দুটো এক না। ধরেন একই মায়ের পেটে 2 সন্তান, এরা সহোদর হলেও দুটা ভিন্ন আর আলাদা। আপনি চট্টগ্রামের বন্দর এলাকাটাতে দেখেছেন, কিন্তু পার্বত্য চট্টগ্রামের চেহারা দেখেন নাই। আপনার মেয়ের পিছু পিছু ঠিকই আপনার বিপক্ষ দলের নেতাকর্মীরা লেগেছিল, হয়তো সাংঘাতিক কিছুই ঘটাতে চাচ্ছিল। কিন্তু রিসোর্টের ওই সন্ধ্যায় খোদার মর্জি ছিল ভিন্ন রকম। আপনার মেয়েসহ বাকিরা ঘূর্ণাক্ষরেও ভাবে নাই কী হতে চলেছে, অথচ তখন ওই রিসোর্টের কাছাকাছি ছিলেন সেই বন কর্মকর্তা নিজে। উনি একটা দাওয়াত রক্ষার্থে ওনার 2 সহকর্মী নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। মাঝ রাস্তায় যখন গোলাগুলির আওয়াজ পান, আর একটা সেকেন্ডও উনি নষ্ট করেন নাই। পুরো ছকটা তিনি কীভাবে অন্যদিকে ঘুরিয়েছেন খোদা মালুম। উনি তো 50 বছরের বুড়ো ভীম না, আবার কামচোর কামলা খবিশও না। উনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। যখন পরিস্থিতি খারাপ বুঝলেন, তখন সাথে সাথে বাহিনী ডাক দিয়ে নিজেও এক প্রকার ঝাঁপ দিলেন। এরপরের ঘটনা তো আপনি আমি জানি, নতুন করে আর কি বলবো ওস্তাদ। তবে খোদা যা করেন ভালোর জন্যই করেন, এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। আপনার মেয়ের বন্ধু দলটা যথেষ্ট ভালো পড়েছে ওস্তাদ, নয়তো কুসঙ্গ পড়লে সেদিন রক্ষা ছিল না। সম্পূর্ণ কথা নিঃশব্দ শ্রোতার মতো শুনে যাচ্ছিলেন বর্তমান সরকার দলের নেতা।
নিঃশব্দে নিজের চোখ দুটো জানালার বাইরে দৃষ্টিলব্ধ করেছেন তিনি। মনে মনে ভাবছিলেন বহু কিছুই, কিন্তু একটা জিনিস বুঝতে পারছিলেন না, ওই যুবকের উপস্থিতিতে কেন ওনার শত্রুপক্ষেরা পিছুপা হয়েছিল, আর কেনই বা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হলো। সেদিন সন্ধ্যায় এমন কি দেখেছিলেন ওরা, যার দরুন সামনে এগোনোর স্পর্ধাটাই দেখালো না? ব্যাপারটা কেমন যেন অদ্ভুত না? প্রান্তিক গেট পেরিয়ে ভেতরে ঢুকলো শ্রেষ্ঠা, মুখে গনগনে রাগের ছটা। পারলে এখনই এই রাগে দিয়ে সামনের কাউকে ঝলসে দেবে, কিন্তু পারতপক্ষে সেরকম কিছুই পাচ্ছে না। একটা 3 চাকার অটো ডেকে শেখ হাসিনা দলের গন্তব্য বলল। তিরিক্ষি মেজাজ নিয়ে বার কয়েক কল বসালো নাজিফকে। জোচ্চোর বদমাস খবিসটা ফোনই রিসিভ করছে না। হাসিনা হলের সামনে ভাড়া চুকিয়ে নামতে এক বান্ধবীকে দেখতে পেয়ে গলা ফাটিয়ে চিৎকার করলো, সোহার বাচ্চা, তোর নাজিফকে যদি আজ জুতা না মারি তাহলে আমার নামও শ্রেষ্ঠা না। এ জানোয়ার খবিস বদমাইশ আমার ফোন রিসিভ করছে না, ওদিকে ফেসবুকে বসে বসে ডে দিচ্ছে। শালা হারামজাদা, আজকে ক্লাস করতে আসুক, আসুক খালি, ওর গলার নালি আমি কেটে দেব। শ্রেষ্ঠার বজ্র অহংকারে আশেপাশের মেয়েরা এক পলক তাকালো ওর দিকে। পরক্ষণে নিস্পৃহ ভঙ্গিতে যে যার মতো চলে গেল গন্তব্যে। এখানে কেউ কারোর ব্যক্তিগত বিষয়ে নাক ডুবায় না, অযথা কারোর ব্যাপারে কানাকানিটাও বন্ধ। সোহানা দৌড়ে ছুটে এলো। শ্রেষ্ঠা ততক্ষণে ফোঁসফোঁস করে শ্বাস ফেলে হাঁটছে। ডান পাশ থেকে কাঠটা জড়িয়ে ধরল সোহানা। শ্রেষ্ঠার মুখের দিকে দৃকপাত করে বলল, হলোটা কি? কী নিয়ে এত ক্ষেপে আছিস? নাজিফ তো ক্যাম্পাসেই আছে দোস্ত, একটু আগে তোর ব্যাপারে খোঁজও করলো। এক ঝটকা মেরে কাঠ থেকে হাতটা সরিয়ে দিল শ্রেষ্ঠা। মুখটা রাগের পুকুরে স্নান করিয়ে দাঁত কিরমির করে বলল, স্বার্থপর কোথাকার, জানা আমার জন্য 1 বক্স সেমাই এনেছে, খবিসের অদ্যটা পুরো বক্স খালি করে রেখেছে। আমি এখন কি খাবো? জোহরানটি কি ওর জন্য পাঠিয়েছিল? জানোয়ার কোথাকার, আবার ফেসবুকে স্টোরি দিয়েছে, অনলি 1 and BM ডিপার্টমেন্ট রক্স। ওর BMP আমি চুলাই মারি। আমরা ফার্মাসিস্টরা কি বানের জলে ভেসে এসেছি? কত বড় বাটপাড়িটা করলো। শ্রেষ্ঠার রাগ, ক্ষোভ, ক্ষুব্ধ অবস্থা দেখে সোহানা আবারও বন্ধুর ডান পাশটা কাঁধে রাখল। ঠোঁটে মিচকি হাসি টেনে অপর হাতে সাদা অ্যাপ্রনটায় ঝুলিয়ে বলল, অত চেতিস না মাইয়া, রাগ কন্ট্রোল দে, আমি নাজিব ব্যাটাকে ধরছি দাঁড়া। BMB রক্স দিয়ে কী বোঝায়? ওদের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বেস্ট। এ তো আমাদের ফার্মেসি ডেপ্টের অপমান। থাপ্পড় একটা আমার হাতে খেলে এক্ষুনি সোজা হয়ে যাবে। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা। ফার্মাসিস্ট কন্যারা চেতে না, ওরা চেতায়। পশ্চাদেশে লাথি মারে, আয় দেখি লেজ কেটে দিতেছে। সোহার প্রশ্রয়ে খানিকটা ঠান্ডা হলো শ্রেষ্ঠা। 2 বান্ধবী নাজিফের সন্ধান করতে গিয়ে ছেলেদের হলের সামনে আসলো। এক জুনিয়রকে ডেকে বলল, তোমাদের বড় ভাই নাজিব ভাই কোথায় আছেন জানো? ওকে দেখতে পেলে বলবে সোহানা খোঁজ করছে, জরুরি কথা আছে, কথাটা আর্জেন্ট। ঠিক আছে আপু, ভাইকে দেখলে জানাচ্ছি। ছেলেটা চলে যেতে 2 বান্ধবী হল এরিয়া পেরিয়ে একটা নির্দিষ্ট ফাঁকা স্থানে বসে পড়ল। সবুজ ঘাসে ছেয়ে আছে ক্যাম্পাসের দিক বিদিক কিছু জায়গা। মৌসুমের এই সময়টায় প্রকৃতি যেন দুয়ার মেলে সৌন্দর্যের ছটা ছড়িয়ে দেয়। সোহানার তদারকিতে চটচলতি সেখানে হাজির হলো শাওলিন। সবুজ ঘাসে বুকে আরাম করিয়ে বসল। শ্রেষ্ঠার রাগে ক্রুদ্ধ মুখটা দেখে ঘটনা বুঝতে একটুও দেরি হলো না ওর। ব্যাপারটা বুঝতে পেরেই যেন ঠোঁটে এক ঝলক হাসি ফুটিয়ে টোট ব্যাগ থেকে আরেকটা বক্স বের করে দিল। ঢাকনাটা খুলে আরেকটা চামচ বাড়িয়ে বলল, এটা তোমার জন্য। জহরানটি 2টো বক্স সেমাই দিয়েছিলেন। তুমি যে ছোটদের মতো গাল ফুলাও তা তো আমি ভালো করেই জানতাম। তোমার জিনিসে ভাগ কেউ বসায়নি শ্রেষ্ঠা, আরেক বক্স আছে, ওটা সোহানা সহ বাকি সবার। শ্রেষ্ঠা 2 চোখ আশ্চর্য নিয়ে বলল, তুই আমারটা আলাদা করে এনেছিস? আমি ভেবেছি নাজিবের সঙ্গে তোর সম্পর্ক ভালো হয়েছে বলে তুই আর আমাকে আগের মতো দেখিস না, সেরকম দৃষ্টিতে ভাবিস না। ওটা তোমার ভুল ধারণা, সম্পর্ক তোমার সঙ্গে আগে হয়েছে আমার, বাকিদের সাথে তো না। প্রথম সম্পর্কগুলোই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, তারপর এক এক করে বাকিরা। তুমি কিন্তু ভুলে যাচ্ছ, এই ভার্সিটিতে প্রথম বন্ধুত্বটা তোমার সঙ্গেই হয়েছে, না সোহানা, না রোজা, না নাজিব ভাই। সেখানে তুমি ভাবছো তোমাকে আমি পেছনে রাখবো? একটু আগের জ্বালাময়ী ক্রোধ গলন্ত এক বরফের মতো তরল হয়ে যাচ্ছিল। হঠাৎ হঠাৎ রেগে ওঠা মানুষগুলো মোমের মতোই কেমন যেন নরম, অদ্ভুত রকম কোমল। শ্রেষ্ঠা হাত বাড়িয়ে বক্স ভর্তি খাবারটুকু তৃপ্তিযোগে উপভোগ করলো ঠিকই, কিন্তু বুকের ভেতরটা এক অদ্ভুত শান্তিতে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। অপরদিকে অন্য বক্সটিতে মনোযোগ দিয়েছিল সোহানা। ওরা কেউই জানে না কেন এই সেমাই ভোগ, কেউ জানে না শাওলিন গোপন করেছে নিজের জন্মদিনটুকুও।
আড়াল করেছে নিজের উপর্যুপরি সঠিক বয়সের অঙ্কটাও। সন্ধ্যা 7:30টার কিছুটা বেশি। বাইরে আধার ঘনানো কালো ছবি। ক্লান্ত দেহে গোসলটা সেরে ঘরের কোণে স্টাডি টেবিলে বসেছে শাওলিন। ছেড়ে রাখা আজ শুষ্ক চুলগুলো ঘরের কৃত্রিম বাতাসে উড়ছে পিঠময়। গালে বাঁ হাত রেখে কোণেটা টেবিলে ঠেকিয়ে খসখস কিছু লিখছে ও। লেখায় খানিক বিরতি দিয়ে চোখ দুটো তুলে সামনের আকাশটা দেখল। টেবিলের সম্মুখে খোলা জানালা। জানালা দিয়ে দেখা যায় ওই দূর আধারের সামিয়ানা। হঠাৎ কী যেন ভেবে মাথাটা পিছু ঘুরিয়ে বিছানার দিকে চোখ দুটো ছুড়ল। গোছানো বালিশ দুটোর কাছে ভারী বইটা রাখা। নিজের ঠোঁটটা দাঁতে কামড়ে কিছুক্ষণ ভাবল নীরবে। এরপর উঠে দাঁড়িয়ে বইটা হাতে নিয়ে বিছানার হেড সাইডে পিঠ ঠেকিয়ে বসল। বইয়ের মলাট উল্টাতেই দেখল সেখানে কালো জেল পেন দিয়ে অল্প কিছু কথা লেখা। পরিচ্ছন্ন অক্ষরে টান টান করে লিখেছে, একজন স্বপ্নদর্শীকে গল্পগুচ্ছ, তার জীবনে বই পড়া আবশ্যক। 19 বর্ষের প্রথম দিনটার শুভেচ্ছা। 20 বর্ষের প্রথম দিনটার জন্য অগ্রিম শুভবার্তা। আশা করছি রঙিন স্বপ্ন তার জীবনে রংধনু 7 রঙা ধরে দিবে। সে হিসাবে ভীষণ উৎফুল্ল হবে। একদিন প্রস্তুত হবে কারোর হৃদয় সম্রাজ্ঞী হতে। ততদিন অবধি সে ডি ব্লকের অস্থায়ী নিবাসী হোক। নাম জানাতে অনিচ্ছা প্রকাশ। আজ সকাল থেকে অস্থিরতা কাজ করছে। প্রচণ্ড হাঁসফাঁস হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে। আজ দুপুরের ট্রেনে ঢাকায় পৌঁছবেন রেবেকা নেওয়াজ। তিনি একা আসবেন না, কাকে আনবেন, কেন আনবেন এ নিয়ে গোলযোগ রয়েছে। কিন্তু আপাতত সে আলোচনা মুখ্য বিষয় না। নাস্তার পাট চুকিয়ে নিজের শান্ত ছিমছাম ঘরটায় ফিরে এলো শাওলিন। কড়া রোদ উঠেছে বাইরে, অথচ এই রোদে ওর মনকে স্পর্শ করছে না। বুকটা অজানা কারণে বড্ড ধকধক করে ছুটছে। চাপা অস্থিরতায় হাতের তালু ঠান্ডা। বারবার 2 হাতের তালু ঘষে ভেতরে ভয়টাকে শূন্য করতে চাইছে, কিন্তু কোনো অর্থে লাভ হচ্ছে না। চোখ দুটো বন্ধ করে 2 বার গভীর করে শ্বাস টানল শাওলিন। ঠোঁট দুটো গোল করে ফুঁস করে শ্বাসটা ছেড়ে দিল। ভেতরটা বরফ জমা হিমাগারের মতো ঠান্ডা হয়ে আছে। গায়ের ত্বকে মুহুর্মুহু শিহরণ তুলছে বেশ। এই অস্থিরতা, এই উদ্বেগ, এই চাপা আতঙ্ক পৃথিবীর কোনো ঔষধেই ছাড়ালো না। নিজেকে সাহসী, শক্ত, কঠোর বোঝাতে গিয়ে বারবার ঠুনকো এক খড়কুটোর মতো ভেঙে পড়তে হয়। পৃথিবীর সামনে শান্ত, নির্জীব, গম্ভীর হয়ে থাকাটা কত সহজ। যত আরাম বলে মনে হয় ততটাই অসহ্য এক যন্ত্রণা এটা। ততটাই অসহনীয় যন্ত্রণা। বিছানায় বসা থেকে চুপ করে উঠে দাঁড়ালো শাওলিন। ভার্সিটি যাবার সময় হয়েছে। বহুদিনের ব্যবহৃত টোট ব্যাগটা ডান কাঁধে তুলে বাসা থেকে নীরবে নিঃশব্দে বেরিয়ে পড়ল। গেটের বাইরে যখন পা রাখবে হঠাৎ কী মনে করে আবারও ভেতরে ঢুকলো। এই বহুতল অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরটা ভয়ানক বড়, ঠিক বিরাট কোনো প্রশস্ত ময়দানের মতো। অ্যাপার্টমেন্টের অ্যালোটিরা সেসব ফাঁকা স্থানে তাদের নিজস্ব গাড়ি রাখেন। কখনো কখনো গেস্টদের গাড়িতে ভর্তি হয়ে শুনশান পার্কিং লট। তবু ফাঁকা জায়গায় কমতি দেখেনি কখনো। শাওলিন পার্কিং লটটা পেরিয়ে একেবারে শেষের এক খুপড়ি ঘরে এসে দাঁড়ালো। লোহার জীর্ণ গেটে টং টং আঘাত করে বলল, আনোয়ার চাচা, জ্বর ভালো হয়েছে? দরজাটা একবার খুলুন, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আস্তে আস্তে দরজাটা খুলুন। কথাগুলো বলার ঠিক মিনিট 2-এর মাঝে ঘর ঘর একটা আওয়াজ উঠল। লোহার জীর্ণদশার দরজাটা আস্তে আস্তেই খুলেছেন দারোয়ান চাচা। মৌসুমি জ্বরে আজ 2 দিন ধরে কাবু তিনি। স্ত্রী সন্তান কেউ এখানে নেই। সকলেই থাকেন গ্রাম নামক বিশাল দূরবাসে। দরজাটা ধীর হস্তে খুলে যেতেই ভেতর থেকে অল্প আলোর একটা আভাস দেখা দিল। কম ওয়াটের হলুদ বাতিতে বৃদ্ধ মানুষটার মুখ আরও বেশি করুণ দেখালো। 2 দিনের জ্বরে একেবারে মুষ্টে পড়েছেন তিনি। শাওলিন চটজলদি নিজের টোট ব্যাগটা খুলে একে একে 2টো বক্স ভর্তি খাবার বের করলো। 2টোই বৃদ্ধর হাতে গুজে দিয়ে বলল, আমি রান্না করেছি, চিন্তা করবেন না। জহর আন্টি এ বিষয়ে কিছুই জানেন না। আপনি চুপচাপ খাবারটা শেষ করে বক্সগুলো রেখে দিবেন। আমি ফিরে এসে এই 2টো আবার নিয়ে যাব, ঠিক আছে? বলতে বলতে দ্রুত নিচের ব্যাগ থেকে বড় এক বোতল পানীয় বের করলো। 1 লিটারের বোতলটা দরজার কাছ থেকে ঘরের মেঝেতে রেখে দিল। অসুস্থ অবস্থায় 1 গ্লাস পানি গড়িয়ে দেবার লোক নেই। সেখানে এই বৃদ্ধ নিশ্চয়ই ট্যাপের পানিটাই খেয়ে যাচ্ছেন। আনোয়ার অনেকক্ষণ যাবৎ কোনো কথা বলছেন না। তিনি এতটাই স্তম্ভিত হয়ে আছেন যে পারতপক্ষে কিছু বলতে গেলে কণ্ঠ কেঁপে যাবে। তিনি মাথা নিচু করে হাতের দিকে তাকিয়ে আছেন। বক্স 2টো গরম, ভেতরের খাবারটা সদ্য বানানো। কি আছে এতে তা তিনি জানেন না, কিন্তু যা আছে এতে তা দেখা যায় না। তা হলো মায়া, মমতা, উদারতা। বৃদ্ধ অসুস্থতার জন্যই হোক অথবা অন্য কোনো কারণে
ওনার মেয়ের বয়সী মেয়েটাকে কিছুই বললেন না। শাওলিন দ্রুত বেগে কাজ সমাধা করে আসি বলে বেরিয়ে গেল। ওইটুকু মেয়ের নীরব যাওয়াটায় মাঝে চুপ করে তাকিয়ে রইলেন। এরপর দরজাটা আগের মতোই দুর্বল হাতে আস্তে আস্তে বন্ধ করে আধময়লা শয্যাটায় বসলেন। তেল চিটচিটে হয়ে আছে আজ দুদিন। রাতে প্রচণ্ড জ্বর ওঠে, সকালে প্রচণ্ড ঘাম দিয়ে জ্বর নামে। এত বড় ভবনটার আনাচে কানাচে এতগুলো মানুষ, এতগুলো প্রাণের উপস্থিতি, এতগুলো ধনবান ব্যক্তিত্ব, অথচ খাবারের পশটা দুবেলা করে দিয়ে গেলে যায় এক অল্প বয়সী ব্যক্তিত্ব। যে মেয়েটার অর্থ ও বৃত্ত আকাশ ছোঁয়া না হোক, খোদা তাআলা আসমান ছোঁয়ার হৃদয় দিয়েছেন। আনোয়ার তেল চিটচিটের চাদরের উপর পাতলা একটা দস্তরখানা বিছালেন। সেখানে বক্স দুটো খুলতেই দেখলেন গরম গরম ধোয়া ওঠা ভাত, সদ্য ভাজা দুটুকরো ইলিশ মাছ, আগুনে পোড়ানো কড়কড়ে শুকনো মরিচ, সঙ্গে ঝাল করে বানানো কয়েক পদের ভর্তা। অরুচির মুখে এই যেন রুচি ফেরানোর চমৎকার প্রচেষ্টা। বৃদ্ধ আয়েশ করে বহুদিন পর তৃপ্তি নিয়ে খেলেন। বারবার খাবারের লোকমায় ওনার চোখ সজল হয়ে আসছিল। ভার্সিটির জন্য প্রায়শই লোকাল বাসে চড়ে। বিষয়টা এমন নয় ওর হাতে অর্থযোগ কম ঘটে, বরং ৮-১০ জন মানুষ যেখানে অভ্যস্ত, ওর সঙ্গে পড়ুয়া শিক্ষার্থীরা যেহেতু অভ্যস্ত, সেক্ষেত্রে ও কেন অযথা ব্যয় করবে? সামান্য একটুখানি আরামের জন্য শুধু শুধু মনির ওপর বাড়তি বোঝা চাপাতে চায় না। এখনও পরনির্ভরশীল মেয়েও, অন্যের ওপর নির্ভর করে থাকতে হয়, ভাবতে হয়, চিন্তাও করতে হয় ভীষণ। আজও যাত্রী ভরা লোকাল বাসে ঠেলে ঠেলে চলল। সাবধানে খামচে রাখলো টোট ব্যাগটা। একটু পর বাসটা সামান্য ফাঁকা হলে একটা সিট পেয়ে বসে পড়ল। কাজ ঘেরা জানালাটা খুলতে যাবে, ঠিক তখনই টের পাচ্ছিল ওর কোলের ব্যাগটা ঝিমঝিম করে কাঁপুনি দিচ্ছে। নিশ্চয়ই যান্ত্রিক বস্তুর জানালাটা আধ খোলা রেখে সেভাবেই চটপট ফোনটা বের করলো। স্ক্রিনে দেখলো একটা অপরিচিত নাম্বার। সামান্য ভ্রুকুচকে প্রশ্ন জানানো অবস্থায় ভেতরে কলটা কানে চাপল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে 2 সেকেন্ড বিরতি, কোনো উত্তর নেই। ঝিঝি পোকার মতো একটা না একটা শব্দ ভেসে আসছে, কিন্তু সারা শব্দ কিচ্ছুটি নেই। নিরুত্তর অবস্থা দেখে আবারও দীপ্ত কণ্ঠে বলে উঠল শাওলিন, হ্যালো, কে বলছেন? কথা শোনা যাচ্ছে কি? হ্যালো। আবারও অদ্ভুতভাবে নিরুত্তর, কোনো জবাব দিচ্ছে না কেউ। নিশ্চয়ই কেউ ঠাট্টা ফাজলামি করতে কলটা দিয়েছে ওকে। নির্ঘাত কোনো রং নাম্বারধারী পাক্কা ইতর। সামনে গেলে দুগাল লাল করে চড় দেওয়া যেত। অসহ্য। কলটা যেই কাটতে যাবে তার আগে ওপাশ থেকে একটা মেয়েলি গলা ভেসে এলো। চট করে সেই কণ্ঠটা যেন শুধিয়ে উঠল, তুমি শাওলিন? শাওলিন আশ্চর্য হয়ে জবাবটা দিল, জি, কিন্তু আপনি? আপনাকে চিনি বলে তো মনে হচ্ছে না। নামটা একবার বলা যাবে প্লিজ? নিশ্চয়ই, আমি ইরা বলছি, চিনতে পেরেছ? শাওলিন ওর স্মৃতির ঝুলিটা ক্রমশ হাতড়াতে লাগলো। ইরা, ইরা, কোথায় শুনেছি নামটা? নামটা তো শোনা শোনা মনে হচ্ছে, কিন্তু স্পষ্ট করে মনে পড়ছে না। ব্যাপারটা নিয়ে কোনো রাগ ঠাক করলো না, সরাসরি সেই ব্যক্তিকে অকপটে বলে উঠল, দুঃখিত, আপনার নাম শুনে স্পষ্ট করে চিনতে পারছি না। হয়তো এক ঝলক এক মুহূর্তে কোথাও আমরা দেখা করেছি, কিন্তু এই মুহূর্তে একদম মনে পড়ছে না আমার, সরি। আমি ইলহাম বলছিলাম শাওলিন, ইলহাম আজিজ ইরা। তুমি তো আমাকে চেনো, আমার সঙ্গে কথাও হয়েছে ওই যে খাগড়াছড়িতে ফরেস্টম্যানের বাড়িতে, সেখানে আর্মিদের সেই উঁচু হেলিপ্যাডে। মনে পড়েছে? চট করে এবার মনে পড়েছে। হ্যাঁ, ইলহাম আজিজ। ইরা নামে ওর সঙ্গে পরিচয় হয়েছিল, কিন্তু শাওলিন বুঝতে পারছে না ওকে হঠাৎ কী কারণে কল করলো। ওর ব্যক্তিগত ফোন নাম্বার কোথা থেকে পেল? ও তো ইরাকে ফোন নাম্বার শেয়ার করেনি। তাহলে তাহলে হঠাৎ এই কলযোগটা ঘটল কী করে? শাওলিন চলন্ত বাসের জানালা দিয়ে বাইরেটা দেখছে। কপাল কিঞ্চিত কোঁচকানো, দিঘির মতো গভীর কালো চোখ দুটোতে এক পুকুর সংখ্যা মাখানো। বাগানে ফোন এঁটে কিছুটা দ্বিধা নিয়ে বলল, কর্নেল গুলজার আজিজের মেয়ে? হ্যাঁ শাওলিন, এবার ঠিক ধরেছ, পারফেক্ট। তা কেমন আছো? অনেক দিন পর তোমার খোঁজ পেলাম জানো। দেখতে দেখতে মাস 3 তো পেরিয়ে গেল, তাই না? বুকের ভেতরে এবার প্রশ্ন ঝড়ের তুফান বইছে। চোখে মুখে বিদ ঘুটে চিন্তার স্ফোরণ ছেয়ে যাচ্ছে। কিছুতেই শাওলিন বুঝতে পারছে না কেন ওকে কল করা, কেন ওর খোঁজ খবর। এই 3 মাসে সামান্য বার্তা পর্যন্ত আসেনি, সেখানে আচমকা এমন রহস্যজনক খবর। ওখানে কিছু হয়েছে, সেই নির্জন বাংলো, পার্বত্য অঞ্চল, পাহাড়ি পথে লোহমর্ষক কিছু, সেই ভদ্রলোক বনকর্মী লোকটা, তার কিছু হলো নাকি? হঠাৎ ওর বুকের ভেতরটা ভয়ঙ্কর মোচড় খেয়ে উঠল। ছি, কী সব ভাবছে! নিজের গালে সর্বশক্তি দিয়ে চর কষানো দরকার। কেন ভয়ঙ্কর কিছু ভাবছে? কী সব আজে বাজে ভাবনা, ধ্যাত! শাওলিন নিজের অপ্রকৃতস্থ গলাকে খানিক স্থির করে শুধালো, আপনি ভালো আছেন ইরা?
হঠাৎ এত মাস পর, প্রায় 3 মাস পেরিয়ে চলল, আজ কি করে? হঠাৎ কথাগুলো গুছিয়ে উঠতে পারল না ও। বলতে গিয়ে বারবার চোখের সামনে ভেসে উঠেছে সেই মুখ, সেই মুখ, সেই চাহনি, সেই অবয়ব, সেই রন্ধ্রে রন্ধ্রে কাঁপিয়ে তোলা অশনি ব্যক্তিত্ব। না, অমন একটা পুরুষের জন্য ওসব দুর্ভাবনা করাই উচিত না। ওপাশ থেকে ইরা সন্তর্পণে বলতে লাগলো, তোমাকে বাধ্য হয়ে কল দিয়েছি শাওলিন, বলতে পারো প্রচণ্ড বাধ্য হয়ে। কেন, কী কারণ সব আমি বলবো, তার আগে শোনো, বেশ কষ্ট করে তোমার নাম্বারটা ম্যানেজ করেছি। ভেবেছিলাম শেষ পর্যন্ত হয়তো কথাই হবে না, তোমার খোঁজই পাবো না, কিন্তু অবশেষে তোমার খোঁজ পেলাম। তুমি আশা করি ভালো আছো? এমন সুরে কথাগুলো বলছিল যা একটুও স্বস্তিদায়ক না, অ্যাকচুয়াল স্বাভাবিক বলে মনে হচ্ছে না। কিছু একটা বলতে চাইছে ইরা, কিন্তু কথাটা গুছিয়ে বলতে ওর সাহসে কুলাচ্ছে না। শাওলিন ব্যাপারটা বুঝতে পারলেও ইরাকে সেটা বুঝতেও দিল না। ও নিজের মতো স্বাভাবিক থেকে শান্ত স্বরে বলল, আপনি কী কারণে বাধ্য? আমি এই মুহূর্তে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাসে আছি, 5 মিনিটের ভেতর স্টপেজে পৌঁছাবো। এরই মধ্যে যদি... কথাটা আর শেষ করতে পারেনি শাওলিন। তার আগে ওর কথার পিঠে জোরসে এক ফলা কথা ছুড়ে দিল, শাওলিন, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। টাইম প্লেস দুটোই তুমি চুজ করো, এটা আর্জেন্ট। আমি এখন ঢাকাতে আছি, চাইলে যে কোনো সময় তোমার ঠিকানায় পৌঁছাতে পারি। আমার ব্যক্তিগত স্কুটি আছে, ব্যাপারটা কষ্টকর হবে না। প্লিজ ট্রাই টু ফিক্স আ টাইম অ্যান্ড প্লেস। না করো না শাওলিন, ইটস আ হাম্বল রিকোয়েস্ট। এমন অস্থিতিশীল আচরণ, প্রশ্নবিদ্ধ ব্যবহার, বারবার দেখা করতে চাওয়ার বায়না, এসব কি? হঠাৎই আকস্মিক রূপে কেন ইরার জরুরি তদবির? কণ্ঠ শুনে তো স্থির মনে হচ্ছে না, খারাপ কিছু যে একটা ঘটেছে তা তো সুনিশ্চিত এখন। শাওলিন দেখতে পাচ্ছে ওর ভার্সিটি এলাকার চলন্ত বাসটা ঢুকে পড়েছে। ওর আর মাত্র 2 মিনিটের পথ। তমতেই চটপট একটা বুদ্ধি ভেবে সামান্য চিন্তার চাকা ঘুরিয়ে ইরাকে সোজাসুজিই বলল, যদি অসুবিধা না হয় তবে রূপনগরে দেখা করো, জায়গাটা ধামরাই পড়েছে। তুমি আমার জন্য আজ বিকেলে সেখানে অপেক্ষা করো, আমি 4টা-5টার মধ্যে পৌঁছে যাব, চলবে? হঠাৎ সম্বোধনটা আপনি থেকে তুমিতে এসে ঠেকেছে। নিজের অজান্তেই তুমি সম্বোধন করেছে শাওলিন। এদিকে ইরা শাওলিনের কাছ থেকে যথোপযুক্ত উত্তর শুনে নিশ্চিন্ত হলো। স্বস্তির একটা গভীর বায়ু শব্দ করেই যে ছাড়ল বেচারি, তা কলের এপাশ থেকেও শুনতে পাচ্ছিল শাওলিন। কলটা কেটে দিতে স্থির চুপচাপ দৃষ্টিতে বসে রইল। ওর চোখে তখন ভাসছে সাদা গাড়ির ধাওয়া, দুর্বৃত্তদের হামলা, সন্ধ্যার আধারে সুউচ্চ গুদামঘর, সেখান থেকে বাঁচানো, আপন বাংলোয় সেবা, পাহাড়ি পথে ঘুরিয়ে আনা, অতঃপর সে অল্পক্ষণের স্বল্পরাত্রি, সে অটল সুধীর দীর্ঘকান্ত সুপুরুষের বারবার বিনা বার্তায় হাতছানি দিয়ে যাচ্ছে। দেহে মনে মস্তিষ্কে কুয়াশার মতো ছড়িয়ে দিচ্ছে তার পৌরসত্তার চম্বকী জাল। বিকেলে আকাশ গোলাপি রাঙা, পশ্চিম কোণে একটুখানি সিঁদুর যেন অলক্ষ্যে ছিটিয়ে পড়েছে। তাতে উদার বিশাল সুন্দর আকাশটা লালচে আবার অদ্ভুত একটা মিষ্টি গোলাপের রং ফুটিয়েছে, ঠিক যেন শাওলিনের গাল দুটোর মতন। মিষ্টি গোলাপের মাঝে অল্প একটু সিঁদুর ছেটানো লাল রং। সাদা রঙের একটি কামিজ পরেছে ও, হাত দুটো পাকিস্তানি জামার মতো ঢিলাঢালা। তাতে ওর শুকনো হাতগুলো আরও বেশি সরু, চিকন, কোমল দেখাচ্ছে। গলায় গাঢ় নীল রঙা বাটিক প্যাটার্নের ওড়না, ওড়নার মাঝে সাদার বাটিকের চিত্র। নিচে অবশ্য পড়েছে সাদামাটার নীল রঙা পাজামা। চুলটা বাঁদিকে এনে এলোমেলো ম্যাসি হেয়ার করে একটা বেনি করেছে। বেনির শেষ ভাগটা স্পর্শ করেছে ওর কোমল ছিপছিপে কোমর। দুরন্ত বাতাসে পাপড়ি ঘন চোখ দুটো আধবোজা অবস্থাতে পথ বদলে চলেছে। রূপনগর ধামরাইয়ের একটি চমৎকার পর্যটন স্থান। ব্যাপক প্রসারে সাড়া না ফেললেও এখানকার সরিষা ক্ষেতের সৌন্দর্য কেবলমাত্র শীতকালেই সম্ভব। রাস্তার দুধারের নাবাল ফসলি জমি, দূর দূরান্তে ঝোত্তুর চোখ যায়, সবটাই ঢালু নিচু ফসলি মাঠ। পিচ ঢালা মসৃণ সড়কটা দিয়ে পায়ে পায়ে এগোচ্ছিল শাওলিন। হঠাৎ কর্ণধারে পৌঁছল একটা সুকণ্ঠী ডাক, শাওলিন, এই যে আমি, এদিকে। শাওলিন তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে দেখল ডান দিকে অস্তগামী সূর্যের মিঠে রূপ ফুটেছে। সেই মিঠে রোদ্দুরের মাঝে বসে আছে ইরা। অফ হোয়াইট রঙের লেডিস ফর্মাল প্যান্ট পরেছে, উপরে হাঁটু স্পর্শ করা সাদা কালো চেক প্রিন্টেড ফুল হাতা টপ। হাত দুটো অবশ্য বুকের কাছে আড়াআড়িভাবে ভাঁজ করে রেখেছে। চোখ দুটো বাদামি সানগ্লাসে ঢাকা। ঠোঁট জুড়ে কোরিয়ান লিপ টিন্টের ফুলো ফুলো আভা নিয়ে ওকে আবার বলল, খুব কষ্ট দিলাম তোমাকে, এর জন্য সরি শাওলিন। প্লিজ আমাকে তোমার জন্য কিছু করার সুযোগ দাও। বলো, গরম গরম কী খাবে, চা না কফি, কোনটাতে রাজি? 1 কাপ কড়া লিকারের চা, 2 চামচ চিনি।
ঠিক আছে, তুমি ওদিকটায় বসো। ডান দিকের তর্জনীতে একটা নির্দিষ্ট জায়গা দেখালো। শাওলিন দেখল জায়গাটা মন্দ না। একটা টং দোকানের পাশে কিছুটা খোলামেলা জায়গা, সেখানে দুটো সাদা চেয়ার পাতা। দর্শনার্থী কেউ চাইলে ওখানে বসে একাকী চা পান করতে পারে। সামনেই পশ্চিম আকাশের পট। শাওলিন একটা চেয়ার দখল করে সেখানে চুপচাপ বসলো। তার মিনিট দুয়েক পরে ইরা নিজের চোখে থেকে সানগ্লাস খুলতে খুলতে ফাঁকা চেয়ারটা দখল করে বলল, তুমি বোধহয় খুব টায়ার্ড। আজ সারাদিন ক্লাসে ছিলে? অযৌক্তিক বাড়তি কথা একেবারে ভালো লাগছে না। সত্যি ও খুব টায়ার্ড। আজ সারাদিন কালবৈশাখী ঝড় বয়ে গেছে। গতকাল দুটো অ্যাসাইনমেন্ট টপিক সারাটা রাত ভুগিয়েছে। তমধ্যে এই যন্ত্রণা। ঘুমে চোখ দুটো কীরকম চিরবির করছে তা তো এই মুহূর্তে বলা যাবে না। শাওলিন চোখ দুটোতে শান্তভাবে ফুটিয়ে যথাসম্ভব ঠান্ডা গলাতে বলল, সত্যি বললে আমি ভীষণ টায়ার্ড। যেটুকু পথ কষ্ট করে এখানে আসা, সেটুকুতে আমি বাসায় পৌঁছে যেতাম। আমি তোমার কাছে সরাসরি জানতে চাই, কী ব্যাপারে তলব করেছ? কেন আর্জেন্ট ডাকলে? এমন অকপট স্পষ্ট টানটান মেজাজে কথা বলতে শুধু একজনকে দেখেছে ইরা, খাগড়াছড়ির সেই একজনকে। এখন আবার এই মেয়ের মধ্যে অমন ভয় জড়ানো তেজ দেখছে। দুটো সংযোগ কি ওর মনের ভুল? ইরার কি বুদ্ধিভ্রংশ হচ্ছে? গড়পড়তা বাদ দিয়ে একেবারে সোজাসুজি প্রসঙ্গে ঢুকলো সে। তুমি আমার বাবাকে চেনো? কী করে চেনো? কর্নেল গুলজার আজিজকে অত স্পষ্ট করে তোমার তো চেনার কথা না। তুমি আজ কিছুই গোপন করো না। তোমার এক একটা ইনফরমেশন আমার জন্য কতটা ভয়ঙ্কর দামি, না বললে ভয়ানক অবস্থার মধ্যে ফেলে দেবে শাওলিন। প্লিজ, আই রিকোয়েস্ট, বলো। শাওলিন পুরোপুরি স্তব্ধ চেহারা তাকালো। কয়েক মুহূর্ত কোনো স্বর ফুটল না ওর। পায়ের তলায় মাটিটা যেন প্রচণ্ড জোরে কেঁপে উঠেছে। সেই সঙ্গে ভূকম্পন দিয়ে মাটিটা ফাঁকও হয়ে যাচ্ছে। নিজের কান দুটোকে এক মুহূর্ত বিশ্বাস করতে পারল না ও। বিশ্বাস করতে পারল না ইরার এই বলাটুকু। তখনও উন্মুখ করা দৃষ্টিতে তাকিয়ে আছে ইরা, যেন সৈনিক বাবার যোগ্য কন্যা এই অদ্ভুত মেয়েটার এপিটোপিট ফুরে দেখছে। ইরা পুনরায় কিছু বলতে যাবে, তার আগে শাওলিন এক প্রস্ত উত্তর গুছিয়ে বলল, বাবা চিনতেন, বাবার চেনাশোনা মানুষ ছিলেন, তবে খাস বন্ধু কলিগ ছিলেন না, আমি এটুকু নিশ্চিত। কিছুটা সংকোচ, কিছুটা দ্বিধা নিয়ে আবারও ভাবতে থাকলো ইরা। কি এক দুর্বিষহ ভয়ে সারা মুখ তটস্থ, যেন অশনি কোনো পূর্বাভাস মনের দর্পণে দেখতে পাচ্ছে, কিন্তু মুখ ফুটে উচ্চারণ করতে পারছে না ও। হঠাৎ চোখ উঁচু করে শাওলিনের মলির মুখটার দৃকপাত করে বলল, তোমার বয়স কত ছিল? 5, 10। যতদূর বুঝেছি তোমার বয়স তখন মারাত্মক অল্প। অত কিছু মনে রাখার মতো বয়স ছিলই না। তাহলে তুমি তুমি কি করে মনে রেখেছ? বাবাকে চিনেছ? আমি তো কোনোভাবে সূত্র মেলাতে পারছি না শাওলিন। ঘটনাটার প্রায় 1 যুগ পেরিয়ে গেছে, হিসেব করলে 1 যুগেরও বেশি। চিন্তাগ্রস্ত ইরাকে উত্তর জোগালো শাওলিন, কিন্তু তার আগে দোকানের দিয়ে যাওয়া চাটা 2 হাতে তুলে নিল। ইরাও বাধ্য হয়ে দেখা দেখি চায়ের কাপটা বুঝে নিল। গলাটা একটু স্থির করে একটা ব্যক্তিগত তথ্য এই প্রথমবার অচেনা কাউকে দিল। এক মুখ অস্বস্তি নিয়ে বিব্রত হয়ে বলল, বয়স দিয়ে সেই ঘটনাটা মাপা যাবে না আপু। আমার বয়স তখন অল্পই। আমি ছোট ছিলাম, কিন্তু অত একটা ছোট ছিলাম না। আমার অস্বাভাবিক কিছু সমস্যা আছে, একটা অদ্ভুত ডিসঅর্ডার। সচরাচর সবার এটা হয় না। আমি জন্ম থেকেই হাইপার থাইমেশিয়ায় আক্রান্ত, যাকে বলা হয় হাইলি সুপেরিয়র অটোবায়োলজিক্যাল মেমোরি, সংক্ষেপে HSAM। কিছু স্মৃতি, কিছু ঘটনা আমি কখনোই ভুলতে পারবো না। এগুলো আমার কাছে বিচ্ছিন্ন হবে না, আমৃত্যু আমার সঙ্গে থাকবে। এমনটা বহু আগে একজন ডাক্তারের মুখে শুনেছিলাম। তোমার বাবার মুখ সেই একদিনই দেখেছিলাম, এরপর আর ভুলিনি। একটা দুর্বোধ্য, অজানিত দুর্গম ভয়ে কাটা হয়ে রইল ইলহাম আজিজ। অনামা দুর্যোগ। ওর চোখ মুখ হংকায় নির্জীব। তার মানে শাওলিন কিছুই ভোলেনি। ও না ভুলেছে সেই ভয়াল নৃশংসতার দৃশ্য, না ভুলেছে সেখানকার মানুষ। এমন এক স্মৃতিধারী মেয়ের সামনে রীতিমতো চিন্তিত হচ্ছে ও। শাওলিন তাহলে খাগড়াছড়িতেই বাবাকে চিনে ফেলেছিল, আর এই কারণেই ওর বাবার সঙ্গে হ্যান্ডশেক করলেও শাওলিন ছিল আলাদা। কাপের প্রান্তে ঠোঁট দুটো ছুঁয়ে মৃদু চুমুকে সেরে বলল, আমি এসব তথ্য কীভাবে জেনেছি তা আরেকদিন জানাবো শাওলিন, আজ এটা জানানো যাবে না। তুমি এক্ষুনি বাড়ি ফিরো, আর রাত করে কখনো বাইরে থেকো না। আপাতত তোমায় এটুকু বলবো, প্লিজ তুমি সাবধানে থেকো। এমন তথ্য যেহেতু আমার কাছে লিক হয়েছে, আমি জানি না আর কতজন এসব জানে। সামনে কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। আজ শুধু শিওর হবার জন্য তোমাকে ডেকেছি। একটা কথা বলি,
নিশ্চয়ই, বলো। ভারী এক বুক দম নিল শাওলিন, যেন গুরুত্বপূর্ণ কথাটা বলার পূর্বে নিজেকে একটু তৈরি করে নিল। শূন্য চায়ের কাপটার দিকে বিষণ্ণ দৃষ্টি ছুড়ে আস্তে আস্তে বলতে লাগলো, আমার বাবা আজও নিখোঁজ। 9 সালের সেই ঘটনার পর আর কখনো ফেরেননি। এক একটি মুহূর্ত উন্মাদের মতো অপেক্ষায় থেকেছি। ভেবেছি হয়তো এসে পড়বেন। রাত জেগে প্রহর গুনেছি, হয়তো আজ নয়তো কাল ফিরে আসবেন। অথচ আর কোনো দিনই ফিরলেন না। একটা মানুষ পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। পৃথিবীর তাতে ইঞ্চি সম ক্ষতি হলো না। 2 দিন সমবেদনা, তৃতীয় দিন ভুলে যাওয়া। ফেব্রুয়ারি আমার জীবনে এক নৃশংসতম কালো মাস। যদি ক্যালেন্ডারের পাতা থেকে মুছে দিতে পারতাম, আমার এই ক্ষুদ্র জীবনে এক চিলতে সুখ, এক ফালি শান্তি পেতাম। আমার পরিবার আর স্বাভাবিক পরিবার হতে পারেনি। সংসারের মাথা কেটে গেল। সেই সংসার অতল গর্ভে বিলীন।